আমাদের সবার মধ্যেই কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটে চলেছে যা জীবনকে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে নিয়ে যায়। আর এই অসাধারণ প্রক্রিয়াটার নাম হল মিওসিস। এটা কিন্তু শুধু একটা কোষ বিভাজন নয়, বরং বলা যায় জীববৈচিত্র্য আর আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা গোপন চাবিকাঠি। চলুন আজ এই রহস্যটা একটু খোলাসা করা যাক। কখনো কি মনে হয়েছে একটা মাত্র কোষ থেকে কিভাবে ঠিক চারটা নতুন কোষ তৈরি হতে পারে? শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু এই প্রশ্নটার উত্তরের মধ্যেই মিওসিসের আসল মজাটা লুকিয়ে আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই এই মিওসিস জিনিসটা ঠিক কেন এত স্পেশাল, কেন এটা অন্য সব কোষ বিভাজন থেকে আলাদা। এর কিছু দারুণ বৈশিষ্ট্য আছে যা একে একেবারে অনন্য করে তুলেছে। আচ্ছা, তাহলে মিওসিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা এমন একটা কোষ বিভাজন যেখানে একটা ডিপ্লয়েড মাতৃকোষ, মানে যে কোষে ক্রোমোজোমের দুটো পুরো সেট থাকে, সেই কোষটা ভেঙে গিয়ে চারটা হ্যাপ্লয়েড কোষ বানায়। আর এই নতুন কোষগুলোতে ক্রোমোজোম থাকে মাত্র একটা সেট, মানে একদম ঠিক অর্ধেক। এই ব্যাপারগুলোই মিওসিসকে অন্যদের থেকে আলাদা করে। এটা শুধু জনন মাতৃকোষেই হয়, কিন্তু সবচেয়ে মজার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি জানেন? কোষের নিউক্লিয়াসটা ভাগ হয় দুবার, অথচ ভেতরের ক্রোমোজোমগুলো ভাগ হয় মাত্র একবার। এই অদ্ভুত হিসেবটাই কিন্তু সবকিছুর মূলে। এটাই নিশ্চিত করে যে নতুন কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা কমে অর্ধেক হয়ে যাবে। এখন আসা যাক সেই আসল প্রশ্নে। আচ্ছা, মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? নামটা শুনলেই কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়, তাই না? চলুন একটা উদাহরণ দেখি। বিভাজন শুরু হওয়ার আগে একটা মাতৃকোষে সাধারণত কতগুলো ক্রোমোজোম থাকে? মানুষের ক্ষেত্রে এই সংখ্যাটা হলো 46। এটাই হলো ডিপ্লয়েড, মানে পূর্ণাঙ্গ সেট। বেশ, এবার দেখা যাক মিওসিস বিভাজনটা যখন শেষ হল, তখন যে নতুন কোষগুলো তৈরি হল সেগুলোতে ক্রোমোজোম সংখ্যা কত হল? মাত্র 23, ঠিক অর্ধেক। ভাবা যায় 46 থেকে সংখ্যাটা সোজা নেমে এলো 23-এ। ক্রোমোজোম সংখ্যা যে এইভাবে কমে অর্ধেক হয়ে যায়, এটাই মিওসিসের সবচেয়ে বড় কেরামতি। আর ঠিক এই কারণে, যেহেতু নতুন কোষগুলোতে ক্রোমোজোমের সংখ্যা কমে অর্ধেক হয়ে যাচ্ছে, তাই এই বিভাজনের নামই হয়ে গেছে হ্রাসমূলক বিভাজন। খুবই লজিক্যাল, তাই না? কিন্তু এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে ফেলার মতো একটা জটিল কাজ, এটা কিন্তু এক ধাপে হয় না। পুরো প্রক্রিয়াটা আসলে দুটো প্রধান ভাগে হয়। চলুন সেই দুটো ধাপ এবার একটু দেখে নেওয়া যাক। প্রথম ধাপটা হলো মিওসিস 1, আর এটাই হলো আসল হ্রাসমূলক পর্যায়। এখানে কি হয়? এখানে জোড়ায় জোড়ায় থাকা হোমোলোগাস ক্রোমোজোমগুলো, মানে একটা বাবার থেকে পাওয়া আর একটা মায়ের থেকে পাওয়া, এরা আলাদা হয়ে দুটো ভিন্ন কোষে চলে যায়। আর ঠিক এখানেই ক্রোমোজোমের সংখ্যাটা 46 থেকে কমে 23 হয়ে যায়। এরপর আসে মিওসিস 2। এটা অনেকটা ফটোকপি করার মতো। এখানে প্রত্যেকটা ক্রোমোজোমের যে দুটো কপি থাকে, মানে সিস্টার ক্রোমাটিড, সেগুলো আলাদা হয়ে যায়। আর এর ফলেই শেষমেশ আমরা পাই চারটে হ্যাপ্লয়েড কোষ। তো এই যে এত বড় একটা প্রক্রিয়া চলল, এর শেষটা কেমন হলো? ফলাফলটা কি দাঁড়ালো? আর এই পুরো ব্যাপারটা আমাদের শরীরে ঠিক কোথায় ঘটে? ফলাফল একদম পরিষ্কার। একটা ডিপ্লয়েড মাতৃকোষ থেকে শুরু করে শেষ পর্যন্ত পাওয়া যায় 4টি আলাদা আলাদা হ্যাপ্লয়েড অপত্য কোষ। আর প্রতিটা কোষেই ক্রোমোজোম সংখ্যা মূল কোষের ঠিক অর্ধেক। তো এই মিওসিসটা হয় কোথায়? এটা মূলত হয় জীবের প্রজনন অঙ্গে, মানে গোনাডে। যেমন ধরুন, ডিপ্লয়েড জীবের শুক্রাণু আর ডিম্বাণু তৈরির সময় এটা হয়। আবার সপুষ্পক উদ্ভিদের পরাগধানিতেও এই একই প্রক্রিয়া চলে। সোজা কথায় বলতে গেলে, যেখানেই জননকোষ বা গ্যামেট তৈরি হওয়ার ব্যাপার থাকে, সেখানেই মিওসিসের খেলা। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, একবার কল্পনা করুন তো, যদি এই হ্রাসমূলক বিভাজনটা না ঘটত, তাহলে কি হতো? তাহলে তো প্রতিটা নতুন প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যা ডাবল হতে থাকত, তাই না? 2 থেকে 4, 4 থেকে 8, এভাবে চলতে থাকলে তো জীবজগতের অস্তিত্বই অসম্ভব হয়ে পড়ত। এই একটা প্রশ্নই আসলে বুঝিয়ে দেয় যে জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে মিওসিস কতটা জরুরি। এটা শুধু একটা কোষ বিভাজন না, এটা বলা যায় জীবনেরই সুর।